Welcome to 49 by C Thriller Club. It's highly suspicious. আমার বড় ভয় করছে। নমস্কার, 49 বাই সি থ্রিলার ক্লাবের আজকের আড্ডায় আপনাদের স্বাগত। ক্লাবের আজকের গল্প লেখক প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা বাঁশি। প্রিয়নাথ মুখোপাধ্যায়ের জন্ম ৪ জুন 1855 খ্রিস্টাব্দে অবিভক্ত নদিয়ার চুয়াডাঙ্গায়। লেখক দীর্ঘ ৩৩ বছর কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে লালবাজার থানায় একজন গোয়েন্দা ছিলেন। 1889 সালে তিনি অনুসন্ধান জার্নালে তার কিছু মামলার বিবরণ লিখতে শুরু করেন। এই গল্পটি তার লেখা দারোগার দপ্তর বইটি থেকে নেওয়া হয়েছে। গল্পটির বেতার রূপে সুবিধার্থে কিছু কিছু জায়গায় পরিবর্তন করা হয়েছে এবং ভাষাটি সহজ করা হয়েছে। তাহলে দেরি না করে শুরু করছি আজকের আড্ডায় আজকের রহস্য রোমাঞ্চ গল্প বাঁশি। শ্রাবণ মাস। গতকাল রাত্রে অনবরত মুষলধারে বৃষ্টি হয়েছে। এখনো আকাশ মেঘাচ্ছন্ন, অল্প অল্প বৃষ্টিও পড়ছে। বাতাসের জোর ভয়ানক, যেন ঝড় বইছে। আমাকে প্রায় সকালে উঠতে হয়, কিন্তু গত রাত্রে প্রায় 3টে পর্যন্ত কাজ করায় এত ভোরে ওঠার আমার আদৌ ইচ্ছে ছিল না। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। এত দুর্যোগেও কোনো ভদ্রলোক আমার সাথে দেখা করতে এসেছেন। আমার চাকর আমায় জানালো, আগে বাবুর বড় দরকার। আমি সে কথা আগেই বুঝতে পেরেছিলাম। দরকার না হলে এই ভয়ানক দুর্যোগের সকালে আমার কাছে আসবেনই বা কেন? কাজেই তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে সেই ভদ্রলোকের সাথে দেখা করলাম। দেখলাম তিনি সুপুরুষ। তার দেহ সুগঠিত, বয়স প্রায় 40-এর কাছাকাছি। তার মসৃণ মাথায় খুব অল্প উস্কো খুস্কো চুল, পরনে পাঞ্জাবি ও একটা পাতলা কালাপাড়ের ধুতি, হাতে একটা লাঠি, পায়ে বার্নিশ জুতো ও রেশমি মোজা। তাকে দেখা মাত্রই আমি জিজ্ঞাসা করলাম, মহাশয়ের কোথা থেকে আসা হচ্ছে? আমি বালিগঞ্জ থেকে আসছি। আমার নাম অমরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। বড় বিপদে পড়ে এই অসময়ে আপনার কাছে এসেছি। বিখ্যাত জমিদার অমরেন্দ্রনাথকে চেনে না এমন লোক কলকাতায় নেই বললেই চলে। আমিও অনেকবার তার নাম শুনেছি, কিন্তু কখনো দেখা করার সুযোগ হয়ে ওঠেনি। আমি কোনো উত্তর না দিয়ে তার মুখের দিকে তাকিয়েছিলাম। তিনি বললেন, আমার পরিচিত 2-একটা বড় লোকের বাড়িতে আপনি যেভাবে সুখ্যাতি অর্জন করেছেন, তাতে আমার দৃঢ় বিশ্বাস যে আপনার দ্বারা আমার যথেষ্ট উপকার হবে। আচ্ছা, বলুন আমি কিভাবে আপনার উপকার করতে পারি? কি হয়েছে বলুন, আমি যথাসাধ্য চেষ্টা করব। অমরেন্দ্রনাথ বললেন, চক্রবেড়ের বিখ্যাত জমিদার প্রাণকৃষ্ণ বাড়ুজ্যের ভাইয়ের মেয়ের সাথে আমার পুত্রের বিয়ে স্থির হয়েছে। তাই গতকাল আইবুড়োভাত উপলক্ষে আমরা চক্রবেড়ে গিয়েছিলাম। জমিদারের বাড়িতে বিয়ে, ছোট বড়
অনেক লোকেরাই এসেছে। সকলের খাওয়া দাওয়া শেষ না হওয়া পর্যন্ত আমার ফিরে আসা ভালো দেখায় না। এই ভেবে আমাকে কাল চক্রবেড়েই থাকতে হলো। কিন্তু আমাদের বাড়ির আর সকলে কলকাতায় ফিরে এলো। প্রাণকৃষ্ণবাবুর পরিবারের মধ্যে আছে তার স্ত্রী ও এক দুধের শিশু। ভাইয়ের দুটি মেয়ে ছিল। তাদের মধ্যে 2 বছর আগে একজনের মৃত্যু হওয়ায় আমার হবু বৌমাই এখন তার একমাত্র ভাইয়ের মেয়ে। আর আছে তার শাশুড়ি ও দুঃসম্পর্কের এক বিধবা ভগ্নী। এছাড়াও চাকর, দাসী, দারোয়ান এবং অনেকগুলো বাজে লোকও আছে। রাত প্রায় 1টার পরে আমি শুয়ে পড়লাম। আমার পাশের ঘরটাতে আমার হবু বৌমা শুয়ে আছে। একজন দাসী তাকে মানুষ করেছিল, সেও সেই ঘরেই থাকতো। অধিক রাত জাগার জন্য হোক বা অন্য কোথাও শোয়ার জন্যই হোক, কেন জানি না আমার ঘুম ধরছিল না। প্রায় রাত 4টের দিকে হঠাৎই পাশের ঘর থেকে এক ভয়ানক চিৎকার শুনতে পেলাম। গলার স্বর আমার হবু বৌমার বলে মনে হলো। আমি বিছানা থেকে উঠলাম, ভাবলাম পাশের ঘরে গিয়ে ব্যাপারটা দেখে আসি। আস্তে আস্তে ঘর থেকে বাইরেও গেলাম, কিন্তু সাহস করে উঠতে পারলাম না। নূতন কুটুমের বাড়ি, তার উপর সে ঘরে আমারই হবু বৌমা শুয়ে আছে। এই সব 7-5 ভাবছি, এমন সময় সেই ঘরের দরজা খুলে গেল। দাসী এক হাতে একটা আলো আর অন্য হাতে বৌমাকে ধরে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলো। আমি তখনই তাদের কাছে গেলাম। অন্য সময় হলে বৌমা আমাকে দেখা মাত্র পালিয়ে যেত, কিন্তু তখন সে পালিয়ে গেল না। তার অবস্থা দেখে মনে হলো অজ্ঞান হয়ে পড়েছে। তার সারা দেহ থরথর করে কাঁপছিল, ঘন ঘন দীর্ঘশ্বাস পড়ছে, মুখ নিতান্ত মলিন হয়ে এসেছে। বৌমার এরকম অবস্থা দেখে আমারও ভয় হলো। আমি ব্যস্ত হয়ে দাসীকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? বৌমা অমন করছে কেন? দাসী অতি বিষণ্ণ মুখে উত্তর দিল, কর্তামশাই, সুধা বড় ভয় পেয়েছে। ভয় কিসের? ও আপনি সুধাকেই জিজ্ঞেস করুন, ওর কথা আমি ভালো বুঝতে পারছি না। আমি সুধার দিকে তাকালাম, দেখলাম সে মাথায় কাপড় দিয়েছে। মনে হলো আমাদের কথাবার্তায় তার হুঁশ ফিরেছে, সে আমার কথা বুঝেছে। আমি তার দিকে তাকাতে সে কাঁপতে কাঁপতে অস্পষ্টভাবে বলল, সেই বাঁশির আওয়াজ আমার বড় ভয় করছে, হয়তো আমি ওই যাত্রায় আর রক্ষা পাবো না। বৌমার কথায় আমি অত্যন্ত আশ্চর্য হলাম। আমি তার কথা ঠিক বুঝতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, কোন বাঁশি মা? বাঁশির আওয়াজ শুনে এত ভয় বা কিসের? তুমি শান্ত হও ও অমন অলক্ষণে কথা আর মুখে এনো না। বৌমা যেন আমার কথা একটু স্বাভাবিক হলো এবং একটু সময় নিয়ে বলল, 2 বছর আগেও দিদির বিয়ের সম্বন্ধ ঠিক হয়। বিয়ের 1 সপ্তাহ আগে সেও 2-3 দিন এরকম হিস হিস শব্দ ও একরকম বাঁশির স্বর শুনতে পেয়েছিল। তারপরেই একদিন সে হঠাৎ মারা যায়। আজ রাত্রে আমিও প্রথমে একরকম হিস হিস শব্দ শুনতে পাই। শব্দ শুনে আমার খুব ভয় হয়। আমি উঠে বামাকে ডাকি, বামা উঠে আলো জ্বালালো, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আমি আবার ঘুমানোর চেষ্টা করছি, এমন সময় আবার বাঁশির স্বর শুনতে পাই। আমি ভয়ে চিৎকার করে উঠি। তখন বামা আমায় ধরে ঘরের বাইরে নিয়ে আসে। সুধার কথা শুনে আমি জিজ্ঞেস করলাম, তোমার
দিদি কি তোমাদের কাকাকে এসব কথা বলেছিল? হ্যাঁ, কিন্তু তিনি মজার ছলে সে কথা উড়িয়ে দেন। তোমার দিদির হঠাৎ মৃত্যুতে পুলিশ কোনো তদন্ত করেনি? হ্যাঁ, পুলিশের লোকে বাড়ি ভরে গিয়েছিল, কিন্তু তারাও কিছু করতে পারল না। তবে তার হঠাৎ মৃত্যুর কারণ কি? ডাক্তার বলেছিল অত্যন্ত ভয়ের কারণেই আমার দিদির মৃত্যু হয়েছিল। আর পুলিশ কি বলল? পুলিশেরও সেই একমত। আমার ইচ্ছে এ বিষয়ে একবার তোমার কাকার সাথে কথা বলি। ইচ্ছে করে তো বলুন, কিন্তু কোনো ফল হবে না। তিনি বিশ্বাস করবেন না, হেসে কথাটা উড়িয়ে দেবেন। বামাও কি বাঁশির সুর শুনেছে? আগে হ্যাঁ। সব কথা শুনে আমার ঠিক ভালো লাগলো না। বৌমাও তার ঝিকে সেসব কথা অন্য কাউকে বলতে বারণ করে। আমি তাদের বিদায় দিলাম। পরদিন সকালে আমার ভাবি বৌমার সঙ্গে দেখা করে আমি আমার বাড়িতে ফিরে এলাম, কিন্তু বাঁশির কথা আর কাউকে বললাম না। অমরেন্দ্রনাথের কথা শুনে আমার মনে হলো এর মধ্যে কোনো একটা গুরুতর রহস্য আছে। আমি তাকে বললাম, আমার প্রধান কর্মচারীর আদেশ না পেলে তো আমি এতে হস্তক্ষেপ করতে পারি না। সে বিষয়ে আপনি কোনো বন্দোবস্ত করেছেন কি? আমার কথা শুনে অমরেন্দ্রবাবু বললেন, হ্যাঁ, সে বন্দোবস্ত আমি করেছি। সে কথা আমি আপনাকে বলতে ভুলে গেছি। আমি আপনার প্রধান কর্মচারীর সঙ্গে দেখা করে তাকে সব কথা বলি এবং যাতে আপনার সাহায্য পেতে পারি সে বিষয়ে অনুরোধও করি। তিনিও আমার প্রস্তাবে রাজি হয়েছেন। এই কাজের ভার আপনার উপর দিয়েছেন ও আপনাকে একটা চিঠিও লিখেছেন। আমি তার কাছ থেকেই আপনার কাছে আসছি। এই বলে অমরেন্দ্রবাবু একটি চিঠি আমার হাতে দিলেন। দেখি এটা আমার প্রধান কর্মচারীর হাতের লেখা, আর যতদূর সম্ভব তিনি এই বিষয়ে সাহায্য করতে আদেশই করেছেন। অমরেন্দ্রনাথ বাবুর মুখে সুধার দিদির মৃত্যুর কথা শুনে খুব আশ্চর্য হলাম। যখন পুলিশ হঠাৎ মৃত্যুর কথা শুনেছিল তখন মৃতদেহ নিশ্চয়ই পরীক্ষা করা হয়েছিল। এই ভেবে অমরেন্দ্রবাবুকে আমি জিজ্ঞাসা করলাম, আপনার ভাবি পুত্রবধূর বোনের মৃতদেহ পরীক্ষা করে ডাক্তার কি বলেছিলেন? অমরেন্দ্রনাথ বললেন, সে কথা আমি বলতে পারবো না। সুধা আমায় সে কথা বলেনি। সম্ভবত সে কিছু জানে না। আমি দেখলাম সুধার সঙ্গে এ বিষয়ে একবার কথা না বললে কিছু বুঝতে পারবো না। অমরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করলাম, আমার বেয়াদপি মাফ করবেন, আমি একবার আপনার ভাবি পুত্রবধূর সঙ্গে দেখা করতে চাই। কোনো অসুবিধে আছে কি? বিয়ের আগে সুধাকে আর এ বাড়িতে আনা যাবে না। তবে হ্যাঁ, সুধার সঙ্গে দেখা করার ব্যবস্থা করতে পারি। সুধার মামি আমাদের দুঃসম্পর্কের একজন আত্মীয়। তিনি এখন জোড়াসাঁকোয় আছেন। তিনি সুধাকে বুড়ো ভাত খাওয়াবার ছলে জোড়াসাঁকোয় আনতে পারেন। আপনি সেখানে গেলে আমি কৌশলে তাকে আপনার কাছে আনতে পারবো। আমি হেসে বললাম, দারুণ উপায় বের করেছেন, কিন্তু বেশি দেরি করবেন না। আচ্ছা, আপনার ছেলের বিয়ে কবে? আজ বুধবার, সামনের বুধবারে। তবে এখনো 6 দিন বাকি। আগে হ্যাঁ, বলেন তো আজই সুধাকে জোড়াসাঁকোয় আনবার চেষ্টা করি। বেশ, তাই করুন। আমি আপনার জন্য অপেক্ষা করে থাকব। আপনি বেলা 1টার সময় আমাকে খবর দেবেন। অমরেন্দ্রনাথ চলে গেলেন। আমিও স্নান খাওয়া সেরে হাতের কাজ সারলাম। বেলা 1টার একটু পরেই অমরেন্দ্রনাথ বাবু আবার আমার বাড়ি এলেন। বললেন, সুধা আজই বেলা 3টের সময় জোড়াসাঁকোয় আসবে। সম্ভবত সে আজ সেখানেই থাকবে।
আপনি কি তখন যাবেন? আমি জিজ্ঞাসা করলাম, সুধার কাকা মশাই কিছু বললেন না? আগে না, তবে তিনি বলে দিয়েছেন যে সুধাকে আজই ফিরতে হবে। যিনি আনতে গিয়েছিলেন তিনি কি বললেন? তিনি বলেছেন যদি বেশি দেরি হয় তাহলে সে আজ ফিরতে পারবে না। সুধার কাকা তার কথায় মনে মনে চটেছিলেন বটে, কিন্তু তার কথার উপর বেশি কথা বলতে সাহস পাননি। আমার মনে হয় সুধাকে আজই যেতে হবে। যদি আপনারা স্বইচ্ছায় না পাঠান তাহলে তিনি নিজে লোক পাঠিয়ে সুধাকে নিয়ে যাবেন। আপনার অনুমান সত্যি হতে পারে, কেননা প্রাণকৃষ্ণবাবু বড় কড়া লোক। তিনি যা বলেন তাই করেন। আচ্ছা, প্রাণকৃষ্ণবাবুর বয়স কত? বয়স প্রায় 40 বছর হবে। তাকে দেখতে কেমন? অত্যন্ত বলিষ্ঠ, এমনকি প্রতিবেশীরা তাকে অসুর বলে ডাকেন। আচ্ছা, আর তার চরিত্র? নিতান্ত খারাপ নয়, কিন্তু বড্ড একগুঁয়ে। গ্রামের সকলেই তাকে ভয় করে। এক সময়ে তিনি এক প্রতিবেশীকে এমন মারেন যে তাহার হাত ভেঙে গিয়েছিল। সেই থেকে আর কোনো লোক তার মতের বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস করে না। এখন আপনি কখন যেতে চান বলুন? তবে চলুন, এখনই যাব। আপনার বেয়াই মশাই যেমন লোক শুনছি, তাতে তিনি কখন এসে ধরে নিয়ে যাবেন বলা যাচ্ছে না। আমাকে বসার ঘরে রেখে অমরেন্দ্রনাথ বাবু বাড়ির ভিতর চলে গেলেন। তার আত্মীয়র বাড়িটা ছোট, কিন্তু একদম ছবির মতো। বাড়িতে লোকজন খুব কম। একজন চাকর ও একজন ঝি বাড়ির কর্তা ও গিন্নির সেবা করে। ছেলেপুলে তেমন দেখতে পেলাম না। আমি বসার ঘরে একটা মখমলের গদি পাতা চেয়ারে বসে রইলাম। অমরেন্দ্রনাথ বাবু আমার উপদেশ মতো ভেতরে গিয়ে জানালেন তার এক বন্ধু সুধাকে দেখতে এসেছে। শুনলাম বাড়ির কর্তা বাড়ি নেই। প্রায় আধ ঘন্টা বসে বসে ভাবছি, এমন সময় অমরেন্দ্রনাথ বাবু একটি মেয়ের হাত ধরে বসার ঘরে প্রবেশ করলেন। আমি দেখেই তাকে বলে উঠলাম, দিব্যি মেয়ে, আপনার বৌমা বেশ সুন্দরী। অমরেন্দ্রনাথ বাবু বিষণ্ণভাবে উত্তর দিলেন, ভগবানের ইচ্ছায় আগে সেই দিন আসুক। আমি বললাম, সে কি, আপনি হতাশ হচ্ছেন কেন? যখন ঠিক সময় জানতে পেরেছি তখন নিশ্চয়ই এর একটা উপায় করব। তবে অদৃষ্টের লিখন কে খণ্ডাতে পারে? সুধাকে আমার কাছে বসিয়ে অমরেন্দ্রনাথ বাবু বৈঠকখানার দরজা বন্ধ করে দিলেন। আমি তখন সুধার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি মা? সুধা লাজুক নয়, সে লজ্জা না পেয়ে বেশ পরিষ্কার করে উত্তর দিল, আমার নাম শ্রীমতী সুধাবালা দেবী। উত্তর শুনে ও সুধার সাহস দেখে আমার মনে আনন্দ হলো। আমি জিজ্ঞাসা করলাম, কাল রাতে তুমি ভয় পেয়েছিলে কেন? তোমার শ্বশুর মশাই আমায় তখন তোমার ভয়ের কথা বলছিলেন। ভয়ের কথা শুনে সুধার মুখ মলিন হয়ে গেল। সে অতি কষ্টে গত রাতের সমস্ত ঘটনা বলল। অমরেন্দ্রনাথ বাবু যা বলেছিলেন তা সব মিলে গেল। আমি সুধাকে জিজ্ঞাসা করলাম, তোমার দিদির মৃত্যুর আগে এইরকম শব্দ হয়েছিল, এ কথা তোমায় কে বলল? সুধা বলল, দিদি নিজেই বলেছিল, সে কাকাবাবুকেও জানিয়েছিল, কিন্তু তিনি সে কথা হেসে উড়িয়ে দেন। সুধার বয়স বেশি নয়, বোধহয় 11 বছরও পূর্ণ হয়নি, কিন্তু তার গোল গাল গড়ন দেখে লোকে যুবতী বলে মনে করতে পারে।
সে যে আমায় বিশ্বাস করে শেষের কথাগুলো কেন বলল তা জানি না। আমিও তাকে সত্যি বলবো স্থির করলাম। দু একটা অন্য কথার পর আমি বললাম, দেখো মা, আমি একজন গোয়েন্দা। তোমার ভাবি শ্বশুর মশাই আমার ওপর তোমার গত রাতের ভয়ের বিষয়ে সন্ধান করবার ভার দিয়েছেন। সেই জন্যই আমি কৌশলে তোমাকে এখানে আনিয়ে তোমার সঙ্গে দেখা করছি। আমার কয়েকটা কথা জিজ্ঞাসা করার আছে। আমার কথায় সুধা বেশ খুশি হলো। বলল, আপনি যা ইচ্ছা জিজ্ঞেস করুন, আমি যা জানি বলবো। যে ঘরে কাল রাতে তুমি ভয় পেয়েছিলে সেই ঘরেই কি তোমার দিদির মৃত্যু হয়েছিল? আগে না, তার পাশের ঘরে, কিন্তু সে ঘরের দরজা বাড়ির ভেতর মহলে। ওই দুটি ঘরের মধ্যে যাতায়াতের কি কোনো পথ আছে? না। তুমি সচরাচর কোন ঘরে শো? যে ঘরে ভয় পেয়েছিলে সেই ঘরে? না, যতদিন দিদি ছিল আমি তার ঘরেই থাকতাম। দিদি মারা যাবার পর আমি এই ঘরে এসেছি। সেই থেকে এই ঘরেই আছো? না, মাঝে দিন কয়েকের জন্য একবার দিদির ঘরে গিয়েছিলাম। কেন? মেরামতের জন্য। কি মেরামতের জন্য? ঘরের কিছু কি মেরামত হয়েছিল? আগে না, তবে এটুকু জানি একটা নল বসানো হয়েছিল। তোমার কাকার কজন ছেলে মেয়ে? একটি ছেলে। তার বয়স কত? 4 বছর। তোমার কাকার কি এই প্রথম ছেলে? হ্যাঁ, তার বেশি বয়সে ছেলে হয়েছে। আচ্ছা, তিনি তোমাদের ভালোবাসেন? হ্যাঁ, তিনিও ভালোবাসেন, কাকিমাও খুব ভালোবাসেন। তোমার বাবার কোনো উইল আছে কি না জানো? শুনেছি আছে। কি শুনেছ আর কার মুখে শুনেছ? কাকা ও কাকিমা দুজনেই বলেছেন। শুনেছি আমাদের বিয়ের পর প্রত্যেকে 10,000 করে টাকা আর ওই টাকার সুদ পাবো। সুদ? কেন? আর কতদিনের সুদ? আমাদের যত বয়স তত দিনের সুদ। ওই টাকা তো তোমার বাবার উপার্জন করা বলে মনে হচ্ছে। শুনেছি আমাদের জন্ম হবার 1 মাসের মধ্যে ওই টাকা কোনো ব্যাংকে জমা করা আছে। আর তার পৈতৃক সম্পত্তির কি হলো? তার কোনো অংশ পাওনি? হ্যাঁ, সে কথাও আছে। কি কথা? ওই 10,000 টাকা ও তার সুদ ছাড়া আমরা প্রত্যেকে আরো 5,000 করে টাকা পাবো। সে তো বিয়ের যৌতুক। না না, যৌতুকের কথা আলাদা আছে। ঠিক জানো? না, সে কথা ঠিক জানি না, তবে এটা জানি যে বিয়ের পর আমি প্রায় 15-16 হাজার টাকা পাবো। তবে যদি মারা যাই তবে সব শেষ। আমি তার কথায় দুঃখিত হলাম। বললাম, যখন আমি এই কাজে লেগেছি তখন তোমার আর কোনো ভয় নেই। আর ও কথা মুখে এনো না। আর একটা কথা আছে, কোনো উপায় আমাকে সেই ঘর দুটো দেখাতে পারো? কোন ঘর? দিদিরও আমার ঘরের কথা বলছেন? হ্যাঁ। সে কি করে সম্ভব? আপনি বাড়ির ভেতর যাবেন কিভাবে? ভেতরে না গেলে তো দিদির ঘরে দেখতে পাবেন না। বিশেষত আমার কাকাবাবু বড় ভয়ানক লোক। লোকে তাকে পাগল বলে, আর সেজন্যই সকলে তাকে খুব ভয় করে। আমি কৌশলে তোমাদের বাড়িতে যাব ভেবেছি। যদি সফল হই তাহলে আমাকে দেখাতে পারবে? কেন পারবো না? কিন্তু আপনি কিভাবে সেখানে যাবেন? তোমার বিয়ে উপলক্ষে তোমার কাকাবাবুকে নিশ্চয়ই অনেকজন নতুন চাকর রাখতে হবে। হ্যাঁ, আমি এ কথা শুনেছি। আমি একজন চাকর সেজে তোমার কাকার বাড়িতে যাব, কিন্তু সাবধান, যেন এ কথা আর কেউ না জানতে পারে। আপনি নিশ্চিন্ত থাকুন, এ কথা আর কেউ জানতে পারবে না। অমরেন্দ্রনাথ বাবু আমাদের সমস্ত কথাবার্তা শুনে মনে মনে খুশি হলেন। বললেন, আপনাকে যথেষ্ট কষ্ট দিচ্ছি, কিন্তু কি করব? আপনি না হলে এই ভয়ানক রহস্য আর কেউ ভেদ করতে পারবে না যে। আমি মিষ্টি কথায় তাকে সান্ত্বনা দিয়ে বসার ঘরে যেই বের হয়েছি, এমন সময় একজন চাকরের মুখে শুনলাম চক্রবেড়ে থেকে সুধাকে নিতে এসেছে। আমি আগেই এটা জানতাম। কার্যসিদ্ধি হয়েছে জেনে আর সেখানে অপেক্ষা করলাম না। অমরেন্দ্রনাথ বাবু আমাকে জলখাবার খাওয়ার জন্যে অনেক অনুরোধ করলেন, কিন্তু আমি সে অনুরোধ রক্ষা করতে পারলাম না। সেই দিন সন্ধ্যের পরই আমি চাকরের বেশে চক্রবেড়ে উপস্থিত হলাম।
জমিদার মশাইয়ের বাড়ি খুঁজে নিতে আমার কিছু মাত্র দেরি হলো না। দেখলাম 3 তলা প্রকাণ্ড বাড়িটি সম্প্রতি মেরামত করা হয়েছে। দরজার দুপাশে 2টি নহবত বসেছে। বাড়ির চাকরেরা লাল রঙের কাপড় পরে চারিদিকে দৌড়দৌড়ি করছে। কিছুজন লোক আলো জ্বালাতে ব্যস্ত, কেউ বা নিজেদের আত্মীয় স্বজনের খাবার জোগাড় করছে, কেউ আবার একটু সুযোগ পেয়ে কোনো যুবতী দাসীর সঙ্গে রসালাপ করছে। দরজার সামনে অনেক লোক জড়ো হয়েছিল। আমিও সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে চারিদিক লক্ষ্য করছি। এমন সময় আমার পরিচিত একজন চাকরকে দেখতে পেলাম। তাকে দেখে আমার মনে আশা জাগল। আমি তাকে কাছে ডেকে অতি গোপনে সব কথা জানালাম। লোকটার নাম ভোলা, খুব বিশ্বাসী। একসময় সে আমারই বাড়িতে কাজ করত। জমিদার মশাইয়ের কাছে বেশি বেতনের আশায় আমায় জানিয়ে সে চাকরি ছাড়ে, কিন্তু তখন কোথায় চাকরি করবে সে কথা আমি জিজ্ঞাসা করিনি। ভোলা কাছে এলে আমি তাকে নিয়ে এক নির্জন জায়গায় গেলাম। তারপর জিজ্ঞাসা করলাম, ভোলা, আমাকে চিনতে পারছিস? খুব পারিছি। আপনি যেমনই ছদ্মবেশ নিন না কেন, আমি আপনারে ঠিকই চিনতে পারি। আপনার কাছে গিয়ে এতদিন চাকরি করেছি, আর আপনারই কিনে আমি ভুলে যাব? আমার নাম ভোলা বটে বাবু, কিন্তু আমি প্রায় কোনো কথাই ভুলি না। এখন আমার একটা উপকার করতে হবে, পারবি? আপনি জমিদার বাড়িতে কি করতে আছেন বাবু? সে কথা পরে জানতে পারবি, এখন আমার কথার উত্তর দে। আপনার উপকার নিশ্চয়ই পারব। আপনার উপকার করতে গিয়ে যদি আমার প্রাণনাশও হয় সেও ভালো। তবে এক কাজ কর, আমাকে তোর মনিবের বাড়িতে একটা চাকরি করবে। চাকরি? আপনি কি চাকরি করবেন? তাছাড়া আমাদের মনিব যা গোয়ার, কোন দিন আপনারে মেরে বসবে তার ঠিক নাই। আরে বাবা, সেসব কথা আমি জানি। এখন তোকে এই জমিদার বাড়িতে আমায় কোনো চাকরি জোগাড় করে দিতেই হবে। আপনি কি চাকরি করবেন বাবু? কি চাকরি? কেন, তোরা যা করিস। ভোলা হেসে উঠল, বলল, বাবু, আমি কি না এক সময় আপনার চাকর ছিলাম। আমার সঙ্গে উপহাস করা একদম ভালো দেখায় না আপনার। না ভোলা, আমি উপহাস করছি না। আমি কি কাজ করি তুই কি জানিস না? আমার কাছ থেকে 2 দিন এসেই কি সব ভুলে গিয়েছিস? আমার কথা শুনে ভোলা কি ভাবলো পরে বলল, সেই জন্যেই বুঝি আপনার এই ছদ্মবেশ। আচ্ছা, আমি এখনই সরকার মশাইরে জিজ্ঞাসা করছি। তার মুখে শুনেছিলাম কয়েকজন লোকের নাকি দরকার। আমি বললাম, তবে যা, এবার যদি দরকার হয় আমায় খবর দিস। হ্যাঁ, আমি এখানে রইলাম। ভোলা চলে গেল, আমি সেখানেই বেড়াতে থাকলাম। প্রায় আধ ঘন্টা পর ভোলা হাসতে হাসতে আমার কাছে ফিরে আসলো। ও আমাকে নিয়ে জমিদার বাড়ি প্রবেশ করলো। সরকার মশাই প্রবীণ লোক, তিনি আমার মুখের দিকে অনেকক্ষণ চেয়ে রইলেন। পরে ভোলাকে জিজ্ঞাসা করলেন, লোক তোর চেনা তো? ভোলা হেসে উত্তর দিল, আগে হ্যাঁ, আমরা একই গায়ের লোক। সরকার মশাই বললেন, কে ভদ্রগড়ের ছেলে বলে তো মনে হচ্ছে। বাবুর যেরকম মেজাজ, তাতে এই যে এখানে থাকতে পারবে এমন তো মনে হয় না। ভোলাও খুব চালাক, সে বলল, আপনি ঠিকই বলেছেন। এদের অবস্থা আগে খুব ভালো ছিল, সম্প্রতি দৈন্যদশায় পড়ে চাকরি করতে আইছে। সরকার মশাই তখন আমায় জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি বাপু? আমার নাম সদানন্দ। জাতিতে? কায়স্থ। লেখাপড়া জানো? যৎ সামান্য।
তবে ভালোই হয়েছে। আপাতত বিয়ের কদিন এই কাজ করো, বিয়ের পর তোমায় ভালো কাজ দেওয়া যাবে। এখন বাবুর মন রাখতে পারলেই হয়। বাড়িতে অনেকগুলো চাকর ছিল, কিন্তু ভোলা ছাড়া আর কারোর বাড়ির ভেতরে যাবার অধিকার ছিল না। গৃহিণী ভোলাকে ছেলের মতো স্নেহ করতেন। যে কাজে আমি লেগেছি তাহাতে ভেতরে না যেতে পারলে আমি কিছুই করতে পারবো না। ভোলাকে অগত্যা সেই কথা বললাম। ভোলা গৃহিণীর কাছ থেকে আমার বাড়ির ভেতর যাওয়ার অনুমতি নিয়ে এলো। প্রথমে আমি ভোলার সঙ্গে অন্দরে প্রবেশ করলাম। ভোলা আমাকে সকলের ঘর দেখিয়ে দিল। আমি সরকার মশাইয়ের হুকুম মতো কাজ করতে করতে সময় মতো সব ঘরগুলো লক্ষ্য করতে লাগলাম, কিন্তু ইতিমধ্যে একবারও সুধাকে দেখতে পেলাম না। খবর নিয়ে জানলাম সুধা কাছেই কোনো এক ব্রাহ্মণের বাড়ি খেতে গেছে। সন্ধ্যের পর আমি বাড়ির ভেতর থেকে বাইরে আসছি, এমন সময় জমিদার মশাইকে অন্দরে আসতে দেখলাম। তাকে দেখতে কালো এবং দেহ অত্যন্ত বলিষ্ঠ ও সুঠাম। তার বয়স 40-এর ওপর। লোকটাকে দেখেই ভয়ানক দুষ্টু লোক বলে মনে হয়। আমাকে দেখেই তিনি রেগে উঠলেন, বললেন, তুমি কে হে বাপু? অন্দরে কি করছিলে? কথাগুলো খুবই কর্কশ শুনে আমার খুবই রাগ হলো। অবশেষে সাহস করে উত্তর দিলাম, আমি নতুন চাকর, আজই ভর্তি হয়েছি। তোমার নাম কি? কোথা থেকে এসেছো? আমার নাম সদানন্দ, সম্প্রতি চাকরি না থাকায় এখানে এসেছি। তা বাড়ির ভেতরে এসেছো কেন? কে তোমায় আসতে বললো? আগে গিন্নিমা হুকুম করেছেন। সত্যি নাকি? কিন্তু বাপু, তুমি সাবধান হয়ে কাজ করো। তোমার মুখ আমার কেমন চেনা চেনা মনে হচ্ছে। তোমায় ভদ্রলোক বলেই তো মনে হয়। যদি কোনো কুমতলব থাকে এখনই সরে পড়ো। কেন বাপু, গরিবের ছেলে, শেষে কি মারা পড়বে? আমি যেন অত্যন্ত ভয় পেলাম। ভয়ে কাঁপতে কাঁপতে হাত জড়ো করে বললাম, না হুজুর, আমার কোনো কুমতলব নেই। খেতে না পেয়ে আপনার দ্বারস্থ হয়েছি। জমিদার মশাই আমার কথায় আরো গরম হলেন, বললেন, তোমার মতো অনেক দেখেছি। এ বয়সে আমার আর দেখতে কিছু বাকি নেই। যাও, এখন কাজ দেখো গে। কিন্তু সাবধান, আমি যে সে লোক নই। গ্রামের সকলে আমাকে বাঘের মতো ভয় করে। আমার সঙ্গে কোনো রকম চালাকি করলে মারা পড়বে, মনে থাকে যেন। এই বলে জমিদার মশাই ভেতরে গেলেন। আমিও বাইরে এসে ভোলাকে সব কথা জানালাম। ভোলা বলল, বাবু কি আর কখনো আপনারে দেখেছিলেন নাকি? কই, আমার তো মনে পড়ছে না। কিন্তু তিনি যেরকম ভাবে কথা বললেন তাতে মনে হয় তিনি আমায় আগেও কোথাও দেখে থাকবেন। আপনি সে সন্দেহ করবেন না, বাবুও সকলেরই ও কথা বলে থাকেন। ওনার কথা বলার ধরনই না অমন কর্কশ ধরনের। ভোলার কথায় আমি সন্তুষ্ট হলাম। পরে জিজ্ঞাসা করলাম, এই সুধা এসেছে? হ্যাঁ, এসে। একবার আমাকে তার সঙ্গে দেখা করিয়ে দিতে পারবি? এখন নয়, বাবুর আজ শরীরটা ঠিক ভালো নাই, তিনি এখনই বিশ্রাম করবেন। সুধার সঙ্গে যখন আমার দেখা হলো তখন রাত প্রায় 10টা। বাড়ির গৃহিণী ছেলেকে নিয়ে শুয়ে পড়েছেন। কর্তা অনেকক্ষণ আগেই বিশ্রাম নিতে গেছেন। বাড়ির অন্যান্য চাকর দাসীও যে যার ঘরে চলে গেছে। দুটো দরজায় দুখানা নহবত বসেছে। সানাই বাদকরা বেহাগ গিয়ে একটু আগেই দলবল সমেত চলে গেছে। বাড়ি এখন নিস্তব্ধ। সুধা আমায় প্রথমে তার দিদির ঘরে নিয়ে গেল। আমি তার সঙ্গে সেই ঘরের ভিতর গিয়ে দরজা বন্ধ করে দিলাম। ঘরের চারিদিক খুব ভালোভাবে পরীক্ষা করলাম, কিন্তু বিশেষ কিছু খুঁজে পেলাম না। ঘরখানা নিতান্ত ছোট নয়, দৈর্ঘ্য প্রায়
12 হাত, প্রস্থেও 10 হাতেকের কম নয়। ঘরের ভেতরে একটি পালঙ্ক ছিল, কিন্তু তাতে কোনো বিছানা ছিল না। তাছাড়া সেখানে একটা দেরাজ, 2টো আলমারি ও 8খানা ছবিও ছিল। ছবিগুলো সমস্তই হিন্দু দেবদেবীর। ঘরে 4টি জানালা ও একটি দরজা। এছাড়া বাইরে থেকে ভেতরে আসবার আর কোনো পথ ছিল না। কেবল ঘরের এক কোণে উপরের ঘরের সংলগ্ন একটা মোটা নল ছিল। নলটি বাস্তবিকই ঘরের শোভা নষ্ট করছে, কারণ সেটি ছাদ ভেদ করে ঘরের মেঝে থেকে প্রায় 1.5 হাত দূরে এসে শেষ হয়েছে। ঘরের ভেতরে এভাবে নল রাখা আগে কখনো দেখিনি। অনেক লোকের ঘর দেখেছি, রাজা মহারাজাদের প্রাসাদ থেকে শুরু করে দরিদ্রের কুঠির পর্যন্ত সমস্তই আমার দেখা, কিন্তু এরূপভাবে ঘরের ভিতর নল রাখতে আর কাউকে দেখিনি। আমি আশ্চর্য হয়ে সুধাকে জিজ্ঞাসা করলাম, এই নলটি কোনো কাজে লাগে? ওটা দিয়ে উপরের জল বেরিয়ে যায়। এই ঘরের জল বের হবার পথ কোথায়? সে নলটি ঘরের উত্তর দিকের কোণে আছে। আমি তো দেখতে পেলাম না। না পাওয়ার কারণ আছে, নলের মুখটা প্রায় ঢাকাই থাকে। আপনি ওই কোণের একটা মার্বেল পাথর তুললেই দেখতে পাবেন। সুধার কথা মতো কাজ করলাম। দেখলাম সুধা যা বলেছিল তা সত্যি। আমি তখন আরো আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, এই নলের মুখটা ঢাকা কেন? কাকার হুকুম। সে কিরকম? কাকার অনুমতি ছাড়া ওই নলের মুখ খোলা হয় না। যেদিন ওপরের ঘর ধোয়া হয় সেদিন ওনার অনুমতি নিয়ে ওই নলের মুখও খোলা হয়। ওপরের ঘর থেকে জল পড়লে এই ঘরের মেঝেও জলময় হয়ে থাকে? হ্যাঁ, কিন্তু সে সময় এ ঘরও ধোয়া হয়। ওপরের নলটা ঘরের মেঝের কাছ অবধি নামলো না কেন? তাছাড়া অতটা জায়গা ফাঁকা রাখবার প্রয়োজনই বা কি? সে কথা আমি বলতে পারবো না। এখন যেখানে পালঙ্কটা রাখা আছে ওখানে কি আগেও ছিল? তুমিও এই ঘরেই থাকতে বলেছিলে না? তোমরা দুজন কি এই একই খাটে শুতে? না, আমার জন্য এখানে এইরকমই আরও একটা পালঙ্ক ছিল, আমি তাতেই শুতাম। এখন সেটি কোথায়? আমার শোবার ঘরে। তোমার দিদির বিছানার কাছেই ওই নলটা ছিল মনে হচ্ছে, ঠিক? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি আরো খানিকক্ষণ নলটা পরীক্ষা করলাম, পরে সুধাকে বললাম, এইবার তোমার শোবার ঘরে নিয়ে চল। সুধা ঘরের দরজা খুলে একবার চারিদিক লক্ষ্য করলো এবং কাউকে দেখতে না পেয়ে আমায় সঙ্গে নিয়ে তার শোবার ঘরে প্রবেশ করলো। আমি ভাবছিলাম সুধার দাসী সেই ঘরেই থাকবে, কিন্তু ঘরের ভিতর কাউকেই দেখতে পেলাম না। তখন সুধাকে জিজ্ঞাসা করলাম, আজ তোমার দাসী কোথায় গেল? শুনেছিলাম সে তোমার ঘরেই শোয়। হ্যাঁ, সে এখানেই শোয়, কিন্তু আজ তার কি যেন দরকার আছে ঠিক জানি না। সে সন্ধ্যার পর বাড়ি থেকে চলে গেছে। তবে কি সে তোমাদের চাকরি ছেড়ে দিল? না না, সে তেমন নয়। কাকা তাকে অনেকবার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু সে আমাকে ছেড়ে আর কোথাও যেতে চায় না। তবে আজ সে কোথায় গেল? শুনেছি তার দেশ থেকে কোনো আত্মীয় এসেছে, মনে হয় সে তার সঙ্গে দেখা করতে গেছে। আজই ফিরবে কি? না, কাল সকালে এখানে ফেরার কথা আছে। তবে ভালোই হয়েছে। এই বলে আমি সেই ঘরটাও ভালো করে দেখতে লাগলাম। এই ঘরটি আগের ঘরের থেকে ছোট, দৈর্ঘ্যে প্রায় 10 হাত, প্রস্থেও প্রায় ওই 8 হাত হবে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এই ঘরেও আগের মতো একটা নল ছাদ ভেদ করে মেঝে থেকে প্রায় 1.5 হাত ওপর পর্যন্ত এসে শেষ হয়ে গিয়েছে। সে ঘরেও ওই রকম নল দেখে আমার কেমন যেন সন্দেহ হলো। আমি সুধাকে জিজ্ঞাসা করলাম, এ বাড়ির কি সব ঘরেই এরকম নল আছে? না, কেবল এই দুটো ঘরে। তোমার ঘরের এই নলটা কতদিন আগে বসানো হয়েছে? সম্প্রতি। কতদিন আগে মনে নেই? প্রায় 3-4 মাস হবে। সে সময় তুমি কোথায় শুতে? দিদির ঘরে। সে সময় কি তুমি একা শুতে? কই না, আমার দাসী আমার কাছেই থাকত। এই ঘরে নল কেন বসানো হলো এটা বলতে পারো? না, সে কথা কাকাকে কে জিজ্ঞেস করবে? আর জিজ্ঞেস করলেও কাকা কোনো জবাব দিতেন না। কেন? তিনি বলেন, আমার বাড়ি, আমি যা ইচ্ছা করব, অন্যের তাতে কোনো কাজ নেই। তখন তোমার বিয়ের কোনো কথা হয়েছিল কি?
বিয়ের নাম শুনে সুধার মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে ঘাড় হেঁট করে হাতের নখ খুঁড়তে লাগলো। মুখে কোনো উত্তর দিল না। সুধাকে লজ্জা পেতে দেখে আমি অত্যন্ত নম্রভাবে বললাম, মা, আমি তোমার বাবার মতো। বিশেষ করে তোমার ভাবি শ্বশুরের কথায় এই কাজে নিযুক্ত হয়েছি। আমার কাছে লজ্জা কি? সব কথা না জানতে পারলে আমি এ কাজে সফল হতে পারবো না। আমার কথা শুনে সুধা মুখ তুলল এবং অল্প হাসতে হাসতে মৃদু স্বরে বলল, যেদিন আমার বিয়ের কথা ওঠে তার 2 দিন পরেই এই নল বসানো হয়েছিল। এই নলটাও কি ওপরের ঘরের জল বের করার জন্য বসানো হয়েছে? হ্যাঁ, কাকা সেরকমই বলেছেন। এর উপরে কার ঘর? কাকার। তোমার দিদির ঘরের উপরে কার ঘর? কাকার। তবে তোমার কাকার কটা ঘর? একটা। ঘরটা বড়, আমাদের দুজনের ঘরের সমান। সে ঘরের জল বেরোবার তো রাস্তা ছিল, তবে এই নলটা বসানো হলো কেন? কাকা বলেন একটা পথে জল ঠিক মতো বের হয় না। এ বড় আশ্চর্য কথা। এতদিন এক পথ দিয়েই তো জল বের হচ্ছিল। কার সাধ্য ওনার কথার উপর কথা বলে? আর একটা কথা, দেখছি তোমারও বিছানা নলের কাছে রয়েছে। তুমি কি ইচ্ছে করে তোমার খাটটা ওখানে রেখেছো? না না, ওটা আমার কাকার হুকুম। কেন? তিনি কি বলেন? তিনি বলেন ওখানে বিছানা থাকলে লোকে হঠাৎ করে নলটা দেখতে পাবে না। ওনার কথাটাও একদম মিথ্যে নয়। আমার বিছানা প্রায় মশারি ঢাকা থাকে, তাই নলও কেউ দেখতে পায় না। সুধাকে তখন আর কোনো কথা জিজ্ঞাসা করলাম না। 2টো ঘর পরীক্ষা করতে এসে প্রায় 1 ঘন্টার ওপরে লেগে গেল। সুধাকে আর রাত না জাগিয়ে আমি তাকে তার ঘরে রেখে বাইরে এলাম। আসবার সময় সুধাকে বললাম, আজ তোমার দাসী নেই, তোমাকে একাই এখানে শুতে হবে। কিন্তু মা, তোমার কোনো ভয় নেই। আজ আমি পুরো রাত এখানেই থাকবো। কোনো রকম ভয় পেলে তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে আসবে। হ্যাঁ, আমি কাছেই রইলাম। সুধার ইচ্ছে ছিল অন্য কোনো দাসীকে তার ঘরে নিয়ে আসবে, কিন্তু আমি তাকে বারণ করলাম। বললাম, এত রাতে কোনো দাসীকে ডাকাডাকি করলে তুমি এতক্ষণ কোথায় ছিলে এ কথা উঠতে পারে। তাহলে হয়তো সবাই আমার কথা জেনে যাবে। সুধা আমার কথা বুঝতে পারল। সে কিছুটা ভয় পেয়ে একাই সে ঘরে রাত কাটাতে রাজি হলো। আমি ঘর থেকে বেরিয়ে এলে সে দরজা বন্ধ করে দিল। আমিও কাছে এক নির্জন জায়গা দেখে বসে রইলাম। 2-1টা আলো ছাড়া বাড়ির আর সব আলোই নিভে গেছে। আমিও চুপ করে সেখানে বসে আছি। এমন সময় ওপরে কার পায়ের আওয়াজ শুনতে পেলাম। এত রাতে ওপরে কে ঘুরে বেড়াচ্ছে দেখার জন্য আমি উঠে পড়লাম। একবার মনে হলো সুধার কাকা কোনো কারণবশত বাইরে এসেছেন, কিন্তু তা হলে তো তার ঘরের দরজা খোলার শব্দ পেতাম। বিশেষত আজ তার শরীর অসুস্থ। যতই এ বিষয়ে ভাবতে লাগলাম ততই আমার সন্দেহ বাড়তে লাগলো। আমি তখন আর স্থির থাকতে পারলাম না। আস্তে আস্তে তেতলায় উঠলাম। চারিদিক অন্ধকার, একটা মাত্র আলো মিটমিট করে জ্বলছিল। আমি সেই সামান্য আলোয় দেখলাম একজন লোক দালানে ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে। লোকটাকে আগে কখনো দেখিনি, ভালো চিনতে পারলাম না। আমি সুধার কাকার ঘরের দরজা থেকে প্রায় 10 হাত দূরে একটা কোণে এসে দাঁড়ালাম। লোকটা খানিকক্ষণ এদিক ওদিক ঘুরে প্রাণকৃষ্ণ বাবুর ঘরের দরজার সামনে দাঁড়ালো। খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলো। পরে আস্তে আস্তে দরজায় ঘা মারতে লাগলো। তৎক্ষণাৎ ঘরের দরজা খুলে গেল। ঘরের ভিতর থেকে প্রাণকৃষ্ণ বাবু বের হলেন এবং অতি মৃদু স্বরে জিজ্ঞাসা করলেন, তোমায় যা বলেছিলাম আর কি হলো? আগন্তুক চুপি চুপি উত্তর দিল, আমি আপনার হুকুম কবে অমান্য করেছি কর্তা? এনেছো? হ্যাঁ, একেবারে সঙ্গে করিয়ে এনেছি। কোথায়? কর্তা বলেন তো, জিনিসটা আপনার কাছে আনি? যাও, তাড়াতাড়ি আনো। ওই তো সিঁড়ির উপরে রেখেছি কর্তা, এখনই আনছি, আমি এখনই আনছি। এই বলে লোকটা ব্যস্ত হয়ে সিঁড়ির কাছে গেল। পরে একটা বাঁশের চুবড়ি নিয়ে পুনরায় প্রাণকৃষ্ণ বাবুর কাছে আনলো। বলল,
এই যে কর্তা এনেছি, কোথায় রাখবো বলুন তো কর্তা? দেখলাম লোকটার কথায় প্রাণকৃষ্ণ বাবু সন্তুষ্ট হলেন। বলছি কি কর্তা, এই জিনিসটা বড় ভয়ানক। ঘরের ভিতর এসব জিনিস রাখা একেবারে ভালো নয়, তার উপর আবার আপনার ছেলে পিলের ঘর কর্তা, সেই জন্যই বড্ড ভয় করে। অত ভয় করলে কোনো কাজ যে হয় না। তাছাড়া এ ঘরে আসবার কারোর অধিকার নেই। এই যে এতদিন আমার ঘরে এসব জিনিস রাখা হচ্ছে, কেউ গুণাক্ষরে কি কিছু জানতে পেরেছে? না কর্তা, কেউই জানতে পারিনি। তবে যাই হোক কর্তা, বলিহারি আপনার বুদ্ধিকে। এমন না হলে কি আর কাজ হয়? কর্তা, এবার তবে আমার বিদায় দিন, আমি আসি। আজই? হ্যাঁ কর্তা, এইসব কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। কি জানি কবে আবার কি হয় বলা তো যায় না। ভালো, আজ এই এত রাতে আর গন্ডগোল করে কাজ নেই। কাল সকালেই যা হওয়ার হবে। বলছি কি কর্তা, আপনার সঙ্গে আমার দিনের বেলায় দেখা করা ঠিক ভালো দেখায় না। লোকে তো কর্তায় নানান রকম সন্দেহ করতে পারে, তাই বলছি আমার আজই বিদায় দিন। জিনিসটা না দেখে? হ্যাঁ। তবে কি কর্তা আপনি আমারে অবিশ্বাস করেন? আপনার কি মনে হয় আমি আপনারে ঠকাচ্ছি? না না, সে কথা মনে করি না। তোমার সঙ্গে আমার এই প্রথম কারবার নয়। আরে কর্তা, আমিও তো তাই বলছিলাম। তখন প্রাণকৃষ্ণ বাবু ঘরের ভিতর থেকে কি এনে লোকটার হাতে দিলেন। সে সন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে গেল। প্রাণকৃষ্ণ বাবু আবার ঘরের দরজা বন্ধ করে বিশ্রাম করতে লাগলেন। আমিও আর সেখানে থাকা যুক্তিসঙ্গত নয় ভেবে নেমে এলাম এবং এক গোপন জায়গায় লুকিয়ে থাকলাম। লোকটা কোথা থেকে আসলো? কেনই বা এত রাত্রে জমিদার বাবুর সঙ্গে দেখা করলো? সে চুবড়ি করে কি নিয়ে এলো? তাকে দেখে সন্ন্যাসী বলে মনে হচ্ছিল। এত গভীর রাতে সন্ন্যাসীর সঙ্গে প্রাণকৃষ্ণের কি প্রয়োজন? বিশেষত আজ তার শরীর খারাপ বলে তাড়াতাড়ি শুয়ে পড়েছেন। এই সমস্ত প্রশ্ন আমার মনে উদয় হলো। পুরো রাত আমি এই সব বিষয় নিয়ে ভাবতে লাগলাম। এরকম ভাবতে ভাবতে রাত প্রায় 3টে বেজে গেল। আমি সে রাতে আর কোনো রকম গন্ডগোলের সম্ভাবনা নেই ভেবে একরকম নিশ্চিন্তই হয়েছিলাম। তার সাথে আমার ঘুমও আসছিল। এমন সময় হঠাৎ করে সুধার ঘরের দরজা খুলে গেল এবং সেই সঙ্গে এক আশ্চর্য বাঁশির সুর আমার কানে এলো। আমি তখনই লাফিয়ে উঠে দাঁড়ালাম। দেখলাম সুধা অত্যন্ত ভয় পেয়ে আমারই দিকে আসছে। আমি তাকে ওই অবস্থায় দেখে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মা? আজও কি সেরকম ভয় পেয়েছো? সুধা কাঁপতে কাঁপতে বলল, মশাই, আজ আবার সেরকম শব্দ শুনেছি। আমি ঠিক জানি আমি আর বাঁচব না। দিদিও মারা যাবার আগে 3-4 দিন এরকম শব্দ শুনেছিল। আমি তাকে শান্ত করলাম আর বললাম, মা, আর কখনো তোমায় এরকম শব্দ শুনতে হবে না। আমি এ রহস্য শিগগির ভেদ করব। এখন তুমি ভেতরে যাও। রাত প্রায় 3:30 বাজে, কিন্তু আজকের ভয়ের কথা যেন আর কেউ না জানতে পারে, কেমন? তোমার কোনো ভয় নেই। আমি কালই তোমার ভয়ের প্রকৃত কারণ বের করব। আমার কথা শুনে সুধা বলল, আপনি কি আজ সারা রাত জেগে থাকবেন? হ্যাঁ মা, আমি যখন যে কাজে নিযুক্ত হই তখন তা শেষ না করে বিশ্রাম নিই না। আর একটা কথা, তোমার কাকার সঙ্গে কোনো সন্ন্যাসীর কি পরিচয় আছে? কেন এ কথা জিজ্ঞেস করছেন কেন? আগে আমার কথার উত্তর দাও, তারপর আমি সব কথা বলছি। আমার কাকা সন্ন্যাসীদের ভক্তি করেন। সন্ন্যাসী দেখলেই তিনি যত্ন করে তাদের সেবা করেন। কখনো তোমার কাকাকে কোনো সন্ন্যাসীর সঙ্গে গোপনে কথা বলতে দেখেছো? যখনই তিনি কোনো সন্ন্যাসীদের সঙ্গে আলাপ করেন তখন তিনি গোপনেই তার সঙ্গে কথা বলেন। কেন জানো? না, কাকিমা বলেন ওই সন্ন্যাসীদের কাছ থেকে অনেক উপকার পেয়েছেন।
শুনেছি ওনাদের ওষুধ ধারণ করেই কাকিমা পুত্র সন্তান প্রসব করেছেন। তোমার কাকার ঘরটা একবার দেখাতে পারবে? কাকার ঘর? সে ঘরে কাকিমারও যাবার অধিকার নেই। তুমি কি কখনো সেই ঘরে যাওনি? না। কেন? সে ঘরে কি আছে? দরকারি দলিল আছে। জমিদারির কাগজপত্র সরকারের কাছে থাকে না কেন? সরকারের কাছেও আছে, তবে খুব দরকারি কাগজপত্র সব নিজের কাছেই রাখি। একবার আমায় সেই ঘরটা দেখাবে? যদি কাল কোনোভাবে ব্যবস্থা করতে পারো তাহলে আমাকে খবর দিও। পরদিন বেলা 9টার পর শুনলাম প্রাণকৃষ্ণবাবু বিয়ের জিনিসপত্র কেনবার জন্য কলকাতায় যাবেন। তার সঙ্গে ভোলা ও আরও সব চাকরেরাও যাবে। আমার শরীর ঠিক ছিল না বলে উনি আমায় সঙ্গে নিতে চাইলেন না। এদিকে শুনলাম বাড়ির গৃহিণী তার ছেলে ও সুধাকে নিয়ে কাছেই এক আত্মীয়ের বাড়ি নেমন্তন্ন রক্ষা করতে যাবেন। তাদের সঙ্গে 2জন দাসীও যাবে। বাড়িতে শুধু আমি, দারোয়ান ও একজন মাত্র দাসী থাকবার কথা হলো। সুযোগ এসে যাওয়ায় আমি মনে মনে অত্যন্ত সন্তুষ্ট হলাম। ভাবলাম এই সুযোগে প্রাণকৃষ্ণবাবুর ঘরটা দেখতে পারবো। খাওয়া দাওয়ার পর কর্তা দল বল নিয়ে বের হলেন। গিন্নিও তার কিছুটা পরেই সুধা ও তার আদরের ছেলেকে নিয়ে নেমন্তন্ন রক্ষা করতে বেরিয়ে পড়লেন। আমার শরীর ভালো নয়, রটিয়ে দিয়েছিলাম। সুতরাং সেখানে কোনো রকম আহার না করে বাজারে এসে উপস্থিত হলাম। সেখানে একটা দোকানে খেয়ে বাড়ি ফিরলাম। পরে বিশ্রামের আশায় এক জায়গায় শুয়ে পড়লাম। বেলা প্রায় 2টো বাজল। বাড়ির দারোয়ান ও সেই দাসী অকাতরে ঘুমোচ্ছিল। বাড়িতে জনপ্রাণীর সাড়া নেই। আমি তখন উঠে পড়লাম এবং ধীরে ধীরে তেতলায় গেলাম। দেখলাম প্রাণকৃষ্ণ বাবুর ঘর বন্ধ। ঘরের দরজায় 2টি তালা লাগানো আছে। আমার কাছে তালা খোলবার যন্ত্র ছিল। অনায়াসে 2টি তালাই খুলে ফেললাম এবং কোনো শব্দ না করে আস্তে আস্তে ঘরের ভিতর প্রবেশ করলাম। দেখলাম ঘরটা প্রকাণ্ড, কিন্তু 2 ভাগে বিভক্ত। মধ্যে একটা কাঠের ব্যবধান, তার মধ্যে একটা ছোট দরজা। সেই দরজা পার হয়ে ঘরের অন্য অংশে গেলাম। দেখলাম সেখানে 3টে বড় বড় সেকেলে সিন্দুক। সিন্দুকের কাছে বোতলে করা দুধ, 1 কাঁদি পাকা কলা এবং 3টে কাঁচের বাটিতে অল্প অল্প দুধ রাখা, আর তার উপরে একটি করে কলা। ইচ্ছে ছিল সিন্দুকগুলি খুলে দেখার, কিন্তু অনেক চেষ্টা করেও ওগুলি খুলতে পারলাম না। ঘরের ভিতর আর কোনো আশ্চর্য জিনিস দেখতে পেলাম না। অন্য অংশে বড় বড় গোটা কতক আলমারি। আলমারিগুলোর মধ্যে পুরনো খাতায় ভর্তি। ঘরের 5-6টি চেয়ার, 2টি কোচ, একখানা প্রকাণ্ড আয়না, খান কতক বিলেতি ছবি, একটি প্রকাণ্ড ঘড়ি ও একটা আলনা আছে। আমি প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে পরীক্ষা করলাম, কিন্তু কোনো কিছুর সন্ধান পেলাম না। তখন সেই নল 2টির কাছে গেলাম। দেখলাম নলের মুখ ঢাকা। মুখের ঢাকনা খুলে ফেললাম। পকেট থেকে দূরবীনটা বার করে বেশ করে দেখলাম। নলের মুখ খোলা হলে একরকম মাংসের গন্ধ বের হলো। সেই গন্ধ পেয়ে আমার বেশ আনন্দ হলো। হ্যাঁ, আমি যা সন্দেহ করেছিলাম তা এখন সত্য বলে মনে হলো, এবং সেই রাতেই রহস্য ভেদ করতে মনস্থ করলাম। প্রায় আধ ঘন্টার মধ্যেই এই সমস্ত কাজ শেষ করে আমি প্রাণকৃষ্ণ বাবুর ঘরের দরজা আগের মতোই বন্ধ করলাম।
এবং নিজের জায়গায় ফিরে এসে আবার শুয়ে পড়লাম। সন্ধ্যার কিছু আগে শুনলাম বাবুর শরীর খুব অসুস্থ। আগেই তার শরীর খারাপ ছিল, বিশেষত সেদিন কলকাতার নানা জায়গায় ঘুরে তিনি আরও অসুস্থ হয়ে পড়লেন। সুতরাং সান্ধ্য জলযোগ করে সন্ধ্যের পরেই বিশ্রাম করতে গেলেন। গৃহিণী যখন নিমন্ত্রণ রক্ষা করে আসলেন তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। তিনিও একটু পরেই ছেলেকে নিয়ে শোবার ঘরে চলে গেলেন। সুধাও দাসীর সঙ্গে নিজের ঘরে বিশ্রাম করতে গেল। আমি তখন ভোলার কাছে গিয়ে বললাম, ভোলা, একটা কাজ করতে পারবি? ভোলা আমার কথায় আশ্চর্য হলো, বলল, এখানে আপনার এমন কি কাজ? পারবি কি না বল। আপনার কাজ করব না তো কার কাজ করব? কি করতে হবে আমারে বলুন একবার। একবার সুধাকে ডাকতে পারিস? এই কাজ এখনই ডাকতেছি। এই বলে ভোলা বাড়ির ভিতরে চলে গেল। একটু পরে ফিরে এসে বলল, সুধা ঘুমোচ্ছিল, অনেক কষ্টে তারে ডেকে তুললাম, আপনি আসুন আসুন। আমি সুধার সঙ্গে দেখা করলাম, বললাম, আজও কি তুমি এই ঘরেই শোবে? তা না হলে আর কোথায় শোবো? কেন, তোমার দিদির ঘরে? কাকা জানতে পারলে আমার উপর রাগ করবেন। তোমার দাসী কোথায়? সে ঘুমোচ্ছে। এই ঘরেই আছে নাকি? হ্যাঁ, সেই ঘরেই শুয়েছে। দাসী কি তোমার বিশ্বাসী? হ্যাঁ, ওই দাসী আমায় মানুষ করেছে, ও আমায় মায়ের মতো ভালোবাসেন। তবে এক কাজ করো, দাসীকে নিয়ে আজ তোমার দিদির ঘরে যাও। আমরা আজ এই ঘরে থাকবো। যদি কাকা জানতে পারেন? তোমায় সেই ভয় পেতে হবে না, আমি পুলিশের লোক। তোমার কাকাকে একটুও ভয় করি না। আপনি কেন করবেন? আমাকে তো ভয় করতে হবে, আমি অন্যায় করলে বাড়ি থেকে দূর করে দেবেন। তিনি অন্যভাবে সেই চেষ্টাই করছেন। আমার দৃঢ় বিশ্বাস কাল সকালে সব কিছুই প্রকাশ পাবে। তোমার দিদি যে কেবল ভয়ই মারা গিয়েছিল তা সম্পূর্ণ মিথ্যে কথা। হয়তো কাল সকালেই 5 জনে তা জানতে পারবে। এখন আমি যা বলি তাই করো। তোমার দাসীকে আমার কথা না বলে এখান থেকে তোমার দিদির ঘরে নিয়ে যাও। আজকের মতো সেই ঘরেই ঘুমো, কিন্তু দেখো যেন আজ আর কেউ এ বিষয়ে জানতে না পারে। এখন বাড়ির সকলেই বিশ্রাম নিতে গেছে, সুতরাং আমার বিশ্বাস এই কথা কেউই জানতে পারবে না। তবে তোমার দাসীকেও তুমি সাবধান করে দিও। সুধা আর কোনো কথা বলল না। সে ঘরের ভিতর গিয়ে দাসীকে ডাকতে লাগলো, শুনছো? ওঠো ওঠো ওঠো, উঠতে হবে দিদি। আমি ভোলাকে নিয়ে আবার বাইরে এলাম। কিছুক্ষণ পরে ভোলা জিজ্ঞেস করলো, তবে এখন আমি শুই গে? আমি হাসতে হাসতে বললাম, সে কি, এরই মধ্যে বুঝি কাজ শেষ হয়ে গেল তোর? হ্যাঁ, এখনো বল, আমার সঙ্গে রাত জাগতে পারবি কি না বল। ভোলা অপ্রতিভ হলো। সেও লজ্জার হাসি হেসে বলল, বাবু, সব কথা আমারে না বললে আমি কি করে বুঝতে পারবো কোন তো? আর যে রাত জাগার কথা বলতেছেন তা একটা কেন, আমি আপনার লগে কাজে পরপর 3-4 রাতও জাগতে পারি, আমার কোনো অসুবিধা নাই বাবু। আমি ভোলার কথার মানে বুঝতে পারলাম না। আগে সে আমার চাকর ছিল, আমাকে সে খুব ভালোবাসত। শুধু মনিব বলে নয়, যেন আমি তার আত্মীয়। আমিও কখনো তাকে একটিও কড়া কথা বলিনি। সে আমার কাছে 4 টাকা বেতন পেত, কিন্তু সেটা ছাড়াও আমার মক্কেলদের কাছ থেকে মাঝে মাঝে মাসে প্রায় 12-10 টাকা আদায় করত। যে কারণেই হোক, ভোলা এখনো আমায় সেই একই রকমই ভালোবাসে, তা বুঝতে পারলাম। বললাম, তোকে 3-4 রাত জাগতে হবে না, 1 রাত জাগলেই যথেষ্ট হবে। আর এই কাজের জন্য তুই পুরস্কারও পাবি। সে কথা না হয় পরে হবে কোন, এখন আমার কি করতে হবে একবার বলুন তো। আমার সঙ্গে সুধার ঘরে গিয়ে পুরো রাত জাগতে হবে। তবে চলুন। সুধার ঘরে এসে আগে আলো জ্বালালাম,
পরে ভোলাকে এক জায়গায় বসতে বলে নিজে সুধার বিছানার ওপর সেই নলের কাছে গিয়ে বসলাম এবং আলো নিভিয়ে দিলাম। আমার প্রায় 6 হাত দূরে ভোলা বসেছিল। আমি তাকে কোনো রকম শব্দ করতে নিষেধ করেছিলাম। সেও নির্দিষ্ট জায়গায় চুপ করে বসে রইল। আমার হাতে এক গাছি মোটা লাঠি ও একটি দেশলাই ছিল। ভোলা আমার হাতে লাঠি দেখে জিজ্ঞাসা করলো, আপনার হাতে লাঠি কেন? আমি হেসে উত্তর দিলাম, যদি তুই আমার কথা না শুনিস এই লাঠি তোর পিঠে পড়বে। ভোলা ভয় পেল, বলল, আমি আপনারে বেশ চিনি। এ পর্যন্ত আপনি কখনো কোনো চাকরের গায়ে হাত তোলেননি। আমি বললাম, যদি সেটা জানো তবে চুপ করে বসে মজা দেখো। তোদের বাবু কত বড় ভয়ানক লোক এখনই জানতে পারবি। ভোলা আর কোনো কথা বলল না। যখন আমরা সুধার ঘরে এলাম তখনই ঘড়িতে 12টা বাজলো। তখনও অনেক দেরি ছিল বটে, কিন্তু আমি কিছুতেই নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারলাম না। কিছুক্ষণ পরে ভোলা আস্তে আস্তে আমার কাছে এসে চুপি চুপি জিজ্ঞাসা করলো, এখন কি আলোটা জ্বালি দেব নাকি? না না, এমন কাজ করিস না। ধোকারে যে বড় কষ্ট হচ্ছে বাবু। একই তো ঘুমের সময়, তার উপরে এই ঘাটের মরা অন্ধকার। এতে আমার ঘুম চলে আসছে। আলো জ্বাললে তোর বাবু সন্দেহ করবে। তিনি তো উপরের ঘরে, তার উপর তিনি আজ বড় অসুস্থ। আপনি যে এই ঘরে আলো জ্বেলেছেন এই কথা তিনি কি করে জানতে পারবেন? তোর মনিব বেশ সুস্থ আছেন। তিনি যে ভয়ানক কাজে নিযুক্ত হয়েছেন তা শেষ করবার জন্যই তিনি নিজেকে অসুস্থ বলে রাষ্ট্র করছেন। তিনি এখন উপরের ঘরে জেগে বসে আছেন, কেবল সুযোগ খুঁজছেন। আমি এখানে আলো জ্বাললে তিনি ঠিক জানতে পারবেন। কি করে জানতে পারবেন? এই নলের সাহায্যে। সেই কাজের জন্যই তো এই নলটা সম্প্রতি এখানে বসানো হয়েছে। ভোলা আর কোনো উত্তর করল না। আমরা দুজনে নিঃশব্দে সেখানেই বসে রইলাম। হঠাৎ সেই ভয়ানক নিস্তব্ধতা ভঙ্গ করে হিস হিস একটা শব্দ আমার কানে এলো। শব্দ শুনে আমার মনে হলো যে সেই নলের ভেতর থেকেই ওই রকম শব্দ আসছে। ক্রমে সেই শব্দ যেন নিকটবর্তী হতে লাগলো। আমার হাতে দেশলাই ছিল, আমি তৎক্ষণাৎ জেলে ফেললাম। যা দেখলাম তাতে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল। এক ভয়ানক বিষাক্ত কৃষ্ণবর্ণ কেউটে সাপ নলের মুখ থেকে ফোঁস ফোঁস করে শব্দ করতে করতে ধীরে ধীরে বের হচ্ছে। আমি আগেই এরকম কিছু একটা সন্দেহ করেছিলাম, সেজন্যই সেই মোটা লাঠিটিও জোগাড় করে রেখেছিলাম। ভোলাকে ইঙ্গিত করে সেই সাপটিকে দেখিয়ে আমার হাতের লাঠি দিয়ে 3-4 বার সজোরে আঘাত করলাম। সাপটি নিস্তেজ হয়ে পড়ল। ভোলা আমার কাণ্ড দেখে অবাক হলো, ভয় পেল না। সেও ঘরের ভেতর থেকে এক গাছি লাঠি নিয়ে সাপকে তাড়া করল। দুজনের বারবার আঘাতে সাপটা প্রায় মড়ো মড়ো হয়ে গেল। তখন সাপটা ভালোভাবে বেঁধে এক জায়গায় লুকিয়ে রাখলাম। আমার এই কাজ শেষ হতে না হতেই বাঁশির শব্দ শুনতে পেলাম। তখনই বললাম, ভোলা, আমার সঙ্গে শিগগির আয়। কোথায়? আমাদের নিজেদের জায়গায়। আমি ভোলাকে নিয়ে সেই জায়গা থেকে বাইরে আসলাম ও ভোলাকে নিজের জায়গায় শুতে বললাম। সেও নির্দিষ্ট জায়গায় শুয়ে পড়ল। আমি ওই জায়গা থেকে দ্রুত পায়ে বের হয়ে আমার ঊর্ধ্বতন কর্মচারীর কাছে এসে উপস্থিত হলাম ও তাকে সমস্ত বৃত্তান্ত আগা গোড়া বললাম। তিনি সমস্ত কথা শুনে খুব অবাক হলেন ও বললেন, এরকম অবস্থায় প্রাণকৃষ্ণ বাবুকে অ্যারেস্ট করাই উচিত, কারণ এখন বেশ বোঝা যাচ্ছে যে সুধার সর্পদংশনেই মৃত্যু হয়েছে, আর তার মৃত্যুর কারণ হচ্ছে এই প্রাণকৃষ্ণা। যাতে তার ঘোরের অর্থ বাইরে না যায় এই জন্যেই তিনি তাকে হত্যা করেছে। আর এখন যদিও বেশ বুঝতে পারা যাচ্ছে যে প্রাণকৃষ্ণই তাকে হত্যা করিয়েছে, কিন্তু
দুদিন পরে এই হত্যা প্রমাণ করা সহজ না হলেও তাকে আমরা একবার অ্যারেস্ট করে একবার অনুসন্ধান করে আমরা দেখতেই পারি। আমার প্রধান কর্মচারী আমাকে এই কথা বলে নিজেই আমার সঙ্গে সেই জায়গায় যেতে প্রস্তুত হলেন এবং উপযুক্ত আরও কয়েকজন কর্মচারী ও প্রহরী সঙ্গে নিয়ে আমার সঙ্গে প্রাণকৃষ্ণবাবুর বাড়িতে উপস্থিত হলেন। যখন আমরা সেখানে উপস্থিত হলাম তখন 6টা বেজে গেছে। ভোলাকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে প্রাণকৃষ্ণবাবু এখনো ঘুম থেকে ওঠেননি। ও বাড়ির অনেকেই এখনো পর্যন্ত ঘুমোচ্ছেন। আমরা সকলে একেবারে প্রাণকৃষ্ণবাবুর বাড়ির ভেতরে প্রবেশ করলাম। আমি বাড়ির অবস্থা সবটাই জানতাম, সুতরাং প্রাণকৃষ্ণবাবুর ঘরে ঢুকতে আমাদের কোনো কষ্টই হলো না। আমরা সকলে একেবারে তার ঘরের দরজার সামনে গিয়ে উপস্থিত হলাম। তার দরজা তখনও পর্যন্ত বন্ধ ছিল। আমার প্রধান কর্মচারী তাকে বারবার ডাকতে লাগলেন, প্রাণকৃষ্ণ বাবু, প্রাণকৃষ্ণ বাবু, প্রাণকৃষ্ণ বাবু। কিন্তু প্রাণকৃষ্ণবাবুর ঘর থেকে উত্তর পাওয়া গেল না। ক্রমে বাড়ির ও প্রতিবেশীদের অনেকেই এসে উপস্থিত হলেন। তাহারাও প্রাণকৃষ্ণবাবুকে বারবার ডাকলেন, কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। তখন আর অন্য উপায় না থাকায় সেই কর্মচারী ওই ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলেন। বলাই বাহুল্য, আমিও সেই সঙ্গে ওই ঘরের মধ্যে প্রবেশ করলাম। তারপর যা দেখলাম তাতে সকলেই একেবারে বিস্মিত হয়ে পড়লাম। যে সময় আমি আমার ঊর্ধ্বতন কর্মচারীর সঙ্গে ওখানে গিয়েছিলাম, ঠিক সেই সময় অমরেন্দ্র বাবুকেও খবর দিয়ে এসেছিলাম। কিছুক্ষণ পরে তিনিও এসে উপস্থিত হলেন ও আমাকে সেখানে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, মশাই, খবর কি? আমি হাসতে হাসতে উত্তর দিলাম, খবর ভালো। আপনি যেরকম সন্দেহ করেছিলেন ব্যাপারখানা বাস্তবিকই সেরকম। গত রাত্রে প্রাণকৃষ্ণবাবুর সব চাতুরি প্রকাশ পেয়েছে। অমরেন্দ্রনাথ বাবু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, যে শব্দ শুনতে পেয়েছিল সেটা কিসের? ভয়ানক বিষাক্ত সাপের শব্দ। প্রাণকৃষ্ণবাবু সাপ বশীকরণে বিশেষ পারদর্শী। তার সঙ্গে অনেক সাপুড়েরও পরিচয় আছে। তিনি ভাইজি দুটিকে কৌশলে হত্যা করবার জন্য বাড়িতে বিষাক্ত সাপ রাখতেন। আপনি কি সাপটা স্বচক্ষে দেখেছেন? নিশ্চয়ই, এবং যে সাপ সম্ভবত আপনার ভাবি পুত্রবধূকে দংশন করত তাকে আমি মেরে ফেলেছি। সুধা যে বাঁশির শব্দ শুনতে পেত সেটাই বা কিসের? প্রাণকৃষ্ণবাবু সাপগুলিকে এইরকম ভাবেই প্রশিক্ষণ দিয়েছিলেন যে সেই বাঁশির স্বর শুনলেই তারা যথাস্থানে ফিরে যেত। কেন তিনি এমন নিষ্ঠুর কাজ করতেন কেন? অর্থলোভ। ভ্রাতুষ কন্যাগণের বিবাহ হলে তাকে অনেক টাকা দিতে হবে। আমরা যখন সেই ঘরের মধ্যে প্রবেশ করলাম সেই সময় ওই স্থানের কয়েকজন লোক ও অমরেন্দ্রনাথ বাবু আমাদের সঙ্গে ওই ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন। ঘরের ভেতরে প্রবেশ করেই দেখলাম প্রাণকৃষ্ণবাবু সেই ঘরের মধ্যে মেঝের ওপর অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। তার কি অবস্থা হয়েছে জানবার সুবাদে তার কাছাকাছি গেলাম। অমনি ভয়ানক সাপের গর্জন সকলের কানে প্রবেশ করল। সকালে অতিশয় বিস্মিত হয়ে কেউ বা ভয়ে ঘরের বাইরে এসে উপস্থিত হলেন, কেউ বা কিসের শব্দ জানবার দরুন সেই স্থানে একটু দাঁড়ালেন। সেই সময় দেখতে পাওয়া গেল ওই ঘরের এক প্রান্তে একটা ভয়ানক বিষধর সাপ তার ফনা প্রায় 1.5 হাত উঁচু করে ভয়ানক গর্জন করছে। এই অবস্থা দেখে আমরা অতিশয় বিস্মিত হলাম ও দ্রুত বেগে সকলেই সেই ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। আমাদের এই অবস্থা দেখে প্রধান কর্মচারী সাহেবও ওই ঘরের বাইরে এলেন ও আমাদের সকলকেই সেই স্থান থেকে দূরে যেতে বললেন। তার কথা শুনে সকলেই দূরে চলে গেল, কেবল আমি তার পেছনে থাকলাম। সাহেব তার পকেট থেকে একটা 5 নলা পিস্তল বের করে
ওই সাপের মাথা লক্ষ্য করে দূর থেকে একটা গুলি করলেন, কিন্তু ওই গুলি ব্যর্থ হয়ে গেল। পুনরায় দ্বিতীয়বার গুলি করলেন, সেটাও ব্যর্থ হলো। তৃতীয় গুলিতে ওর মাথাটা চূর্ণ হয়ে গেল, কিন্তু তার বিক্রমের কিছু মাত্র হ্রাস হলো না। সেই মস্তকহীন সাপ সেই ঘর আলোড়িত করতে লাগলো। তখন আমরা উভয় দুটি মোটা লাঠি হাতে করে ওই ঘরের ভিতর প্রবেশ করলাম। ওই লাঠির আঘাতে ওই সাপের জীবন নাশ করলাম। প্রাণকৃষ্ণবাবুকে তৎক্ষণাৎ হাসপাতালে পাঠিয়ে দিলাম। তিনি হাসপাতালে গেলে ওই ঘরের ভেতর খুব ভালোভাবে অনুসন্ধান করলাম, কিন্তু আর সাপ দেখতে পেলাম না। তাদের খাবার দুধ ও কলা প্রভৃতি স্থানান্তরিত করে ফেললাম। দুটি বাঁশের ঝুড়ি শূন্য অবস্থায় দেখতে পেয়ে বুঝতে পারলাম সাপ দুটো ওতেই রাখা হতো। হাসপাতালে ডাক্তারগণ ওনাকে বাঁচাবার অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো রূপেই কৃতকার্য হতে পারলেন না। কেবল একবার মাত্র প্রাণকৃষ্ণের জ্ঞান হয়েছিল, সেটাও অতি অল্প সময়ের জন্যে। সেই সময় তিনি ডাক্তারের সমক্ষে কেবল বলেছিলেন যে, অর্থের লোভে আমি যে কাজ করতে প্রবৃত্ত হয়েছিলাম তার উপযুক্ত ফল পেয়েছি। সাপের কামড় খাইয়ে যে রূপে সুধার দিদিকে হত্যা করেছিলাম, সুধাকেও সেই রূপে নষ্ট করার চেষ্টা করেছিলাম। কিন্তু ঈশ্বর হাতে হাতে তার ফল প্রদান করেছেন। সুধাকে মারার জন্য একটি সাপকে নল দিয়ে তার ঘরে নামিয়ে দিয়েছিলাম, কিন্তু অনেকবার বাঁশির আওয়াজ করেও যখন দেখলাম সেই সাপ আর ফিরে এলো না, অথচ সুধা জীবিত আছে, তখন দ্বিতীয় সাপটিকে পুনরায় তার ঘরে প্রবেশ করানোর জন্য যখনই ওটাকে তার ঝুড়ি থেকে পার করতে গেলাম, অমনি সে আমাকে ভীষণ রূপে ছোবল দিল। আমিও অচৈতন্য হয়ে সেই স্থানে পড়ে গেলাম। আমি যে রূপ কাজ করতে প্রবৃত্ত হয়েছিলাম তার উপযুক্ত ফল পেয়েছি। এই কয়টি কথা বলবার পরই প্রাণকৃষ্ণবাবু পুনরায় অচৈতন্য হয়ে পড়লেন ও তার আর কোনো রূপেই চৈতন্য সঞ্চার হলো না। প্রাণকৃষ্ণবাবু ইহজীবন পরিত্যাগ করে আমাদের হাত থেকে নিষ্কৃতি লাভ করলেন। কিন্তু তার সেই ভীষণ চরিত্রের কথা কারো জানতে বাকি রইল না। সামান্য অর্থের লোভে জগতে যে কিরূপ ভয়ানক কাজ হতে পারে তার ভুরি ভুরি দৃষ্টান্ত বর্তমানে থাকলেও এই আর একটা জালোজ্যমান দৃষ্টান্ত সকলের মনে জাগরুক রইল। অমরেন্দ্রনাথ বাবুর পুত্রের সঙ্গে সুধার বিবাহ সম্বন্ধ প্রাণকৃষ্ণবাবু স্থির করে গেছিলেন। তার স্ত্রী তার স্বামীর ইচ্ছের মান রেখে অশৌচের শেষের কোনো এক শুভ দিনের শুভ লগ্নে ওই বিবাহ কাজ সম্পন্ন করে দিলেন। প্রাণকৃষ্ণবাবু যে সকল বিষয় রেখে গিয়েছিলেন
তা হিন্দু আইন অনুসারে সুধা ও প্রাণকৃষ্ণ বাবুর পুত্রের মধ্যে ভাগ হয়ে গেল। কিন্তু প্রাণকৃষ্ণ বাবু যে সমস্ত নগদ টাকা ও অলংকার পত্র রেখে গিয়েছিলেন তার বিন্দুমাত্র সুধা পায়নি। লোকে কানাঘুষো করেছিল ওই সমস্ত অর্থ ও অলংকার তার স্ত্রী আত্মসাৎ করেছিল। এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন লেখক প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা বাঁশি। গল্পের সূত্রধর আমি সুপর্ণা, দারোগা প্রিয়নাথের ভূমিকায় মিমো, অমরেন্দ্রনাথের ভূমিকায় শ্রীকান্ত, প্রাণকৃষ্ণ বাবুর ভূমিকায় সোমনাথ, আগন্তুকের ভূমিকায় অর্ধেন্দু, ঊর্ধ্বতন কর্মচারীর ভূমিকায় তাপস, সুধার ভূমিকায় ঐশ্বরিয়া, চাকরের ভূমিকায় প্রলয়, দাসীর ভূমিকায় প্রিয়াঙ্কা, ভোলার ভূমিকায় ধ্রুবজ্যোতি, সরকার মশাইয়ের ভূমিকায় শুভম এবং সমগ্র পর্বটি পরিচালনা করেছে দিব্যেন্দু। পোস্টার ডিজাইনিং প্রলয়, সাউন্ড এডিটিং ও মিক্সিংয়ে প্রলয় ও শুভম। গল্পটি শেষ অবধি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন এবং গল্পটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন। আর আপনাদের এই যাত্রায় এইভাবে পাশে থাকাটা আমাদের কাম্য। আজ তবে চলি, আবার ফিরে আসবো আগামী সপ্তাহে ঠিক এই সময় এরকম আরও একটা গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।